আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানে মার্কিন হামলায় সহায়তা করবে দুই মুসলিম দেশ। ইরানে গোপন পরমাণু পরীক্ষা, আমেরিকা পাঠাচ্ছে ভয়ঙ্কর রণতরী। যুদ্ধের দামামা বাজিয়ে ইরানে মিসাইল হামলা পাকিস্তানের, মৃত অন্তত 7। ইরানে সম্ভাব্য বড় হামলার প্রস্তুতি শেষ যুক্তরাষ্ট্রের। যুদ্ধবন্ধে চলছে আলোচনা, এক টেবিলে বসতে যাচ্ছেন পুতিন ও জেলেনস্কি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে এবং সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় যে ইরানের উপর সম্ভাব্য কোনো মার্কিন সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যের দুটি প্রভাবশালী মুসলিম দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করতে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা ধারণা করছেন। যদিও কূটনৈতিক শিষ্টাচারের কারণে দেশগুলোর নাম প্রকাশ্যে হয়তো সরাসরি ঘোষণা করা হচ্ছে না, তবুও পেন্টাগন এবং মার্কিন সামরিক বাহিনীর আঞ্চলিক গতিবিধি লক্ষ্য করলে বোঝা যায় যে তাদের সামরিক ঘাঁটিগুলো এবং আকাশসীমা ব্যবহারের অনুমতি ছাড়া এত বড় কোনো অপারেশন পরিচালনা করা আমেরিকার পক্ষে লজিস্টিক্যালি প্রায় অসম্ভব। সমর বিশেষজ্ঞরা বলছেন এই সহায়তার ধরন হতে পারে বহুমুখী, যেমন মার্কিন যুদ্ধবিমানগুলোকে রিফিউলিং সুবিধা দেওয়া, রাডার ও গোয়েন্দা তথ্য শেয়ার করা, অথবা তাদের ভূখণ্ডে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো থেকে মিসাইল লঞ্চ করার অনুমতি দেওয়া। ঐতিহাসিকভাবে আমরা দেখেছি মধ্যপ্রাচ্যে আমেরিকার যে কোনো বড় অপারেশনে তাদের দীর্ঘদিনের আঞ্চলিক মিত্ররা সবসময়ই কৌশলগত সমর্থন দিয়ে এসেছে এবং এবারের পরিস্থিতিও তার ব্যতিক্রম নয় বলে মনে হচ্ছে। তবে এই সহায়তার বিষয়টি সংশ্লিষ্ট দেশগুলোর জন্য একটি বিশাল রাজনৈতিক ঝুঁকির কারণ হতে পারে, কারণ নিজ দেশের জনগণের আবেগ এবং ইরানের সাথে প্রতিবেশী সুলভ সম্পর্কে টানাপড়েন এখানে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তবুও রাষ্ট্রীয় নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী মার্কিন প্রতিরক্ষা চুক্তির বাধ্যবাধকতা থেকে তারা হয়তো এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে। অন্যদিকে ইরানও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে তাদের ভূখণ্ডে হামলার জন্য যদি কোনো প্রতিবেশী দেশ মাটি বা আকাশসীমা ব্যবহার করতে দেয়, তবে সেই দেশকেও তারা শত্রু হিসেবে গণ্য করবে এবং পাল্টা হামলা চালাবে, যা পুরো অঞ্চলকে একটি ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। পরবর্তী খবরে আমরা নজর দিচ্ছি একটি অত্যন্ত চাঞ্চল্যকর তথ্যের দিকে, যা গত কয়েকদিন ধরেই আন্তর্জাতিক মহলে গুঞ্জন সৃষ্টি করেছে। ইরান কি গোপনে কোনো পারমাণবিক পরীক্ষা চালিয়েছে? সম্প্রতি ইরানের একটি নির্দিষ্ট অঞ্চলে ভূমিকম্পের মতো কম্পন অনুভূত হওয়ার পর থেকেই এই জল্পনা শুরু হয়েছে, কারণ ভূতাত্ত্বিকরা বলছেন যে এই কম্পনের ধরন সাধারণ প্রাকৃতিক ভূমিকম্পের মতো ছিল না, বরং এটি মাটির গভীরে কোনো বিশাল বিস্ফোরণের ফলে সৃষ্ট শকওয়েভের সাথে সাদৃশ্যপূর্ণ। যদিও ইরান সরকার এই দাবি পুরোপুরি অস্বীকার করেছে এবং একে নিছকই প্রাকৃতিক ঘটনা বা গুজব বলে উড়িয়ে দিয়েছে, কিন্তু পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি মোটেও হালকাভাবে নিচ্ছে না। এই পরিস্থিতির উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে আমেরিকার সাম্প্রতিক সামরিক পদক্ষেপ। পেন্টাগন ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে তাদের অন্যতম শক্তিশালী এবং আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানোর নির্দেশ দিয়েছে। এই রণতরীগুলো শুধুমাত্র সাগরে ভেসে বেড়ানো কোনো জাহাজ নয়, বরং এগুলো এক একটি ভাসমান বিমান ঘাঁটি, যা থেকে মুহূর্তের মধ্যে শত শত যুদ্ধবিমান এবং ক্রুজ মিসাইল হামলা চালাতে সক্ষম। আমেরিকার এই তড়িঘড়ি করে রণতরী পাঠানোর সিদ্ধান্ত এটাই ইঙ্গিত করে যে ওয়াশিংটন ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে কতটা উদ্বিগ্ন এবং তারা যে কোনো মূল্যে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে চায়। সামরিক বিশ্লেষকরা বলছেন আমেরিকা আসলে এই রণতরী পাঠিয়ে ইরানকে একটি মনস্তাত্ত্বিক চাপে রাখতে চাইছে, যাকে সামরিক পরিভাষায় ডিটারেন্স বা নিবৃত্তকরণ বলা হয়। সাগরে এই বিশাল রণতরীগুলোর উপস্থিতি ইরানের ওপর একটি পরোক্ষ হুমকি, যাতে তারা বুঝতে পারে যে কোনো ভুল পদক্ষেপের পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। এদিকে পেন্টাগনের গোপন নথিপত্র এবং সামরিক প্রস্তুতি বিশ্লেষণ করে অনেক আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করছে যে ইরানে সম্ভাব্য বড় ধরনের হামলার জন্য যুক্তরাষ্ট্র তাদের প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে এবং এখন তারা কেবল সঠিক সময়ের অপেক্ষায় আছে। এই প্রস্তুতি শেষ কথাটির অর্থ হল লজিস্টিক সাপোর্ট,
ইন্টেলিজেন্স গ্যাদারিং, সাইবার ওয়ারফেয়ার ইউনিট এবং স্পেশাল ফোর্সগুলোকে তাদের নির্দিষ্ট পজিশনে নিয়ে আসা হয়েছে। আধুনিক যুদ্ধ এখন আর শুধু সম্মুখ সমরে সীমাবদ্ধ নয়, তাই আমেরিকার এই প্রস্তুতির বড় একটি অংশ জুড়ে রয়েছে সাইবার অ্যাটাক বা ইরানের কমিউনিকেশন সিস্টেম অকেজো করে দেওয়ার পরিকল্পনা। বিশ্লেষকরা বলছেন, আমেরিকা যদি হামলা চালায় তবে সেটি ইরাক বা আফগানিস্তানের মতো দীর্ঘমেয়াদী কোনো স্থলযুদ্ধ হবে না, বরং এটি হবে অত্যন্ত প্রিসিশন গাইডেড এয়ার স্ট্রাইক, যার মূল লক্ষ্য হবে ইরানের মিসাইল সাইট, ড্রোন ফ্যাক্টরি এবং কমান্ড সেন্টারগুলো। এই ধরনের হামলার ব্লুপ্রিন্ট বা নকশা তৈরি করতে পেন্টাগন গত কয়েক মাস ধরে নিবিড়ভাবে কাজ করছে এবং স্যাটেলাইট ইমেজের মাধ্যমে টার্গেটগুলো লক করে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আমেরিকার এই প্রস্তুতির খবরে বিশ্ববাজারে তেলের দাম অস্থির হয়ে উঠেছে এবং বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে, কারণ হরমুজ প্রণালী, যা দিয়ে বিশ্বের মোট তেলের 1/5 পরিবাহিত হয়, তা যদি যুদ্ধের কারণে বন্ধ হয়ে যায় তবে বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও এটি একটি বড় ইস্যু। নির্বাচনের আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট সাধারণত নতুন কোনো যুদ্ধে জড়াতে চান না, যদি না তা জাতীয় নিরাপত্তার জন্য চরম হুমকি হয়ে দাঁড়ায়। তাই এই প্রস্তুতিকে অনেকে চাপ প্রয়োগের কৌশল হিসেবেও দেখছেন। দর্শক, আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন, আপনারা কি মনে করেন, আমেরিকা শেষ পর্যন্ত ইরানে হামলা চালাবে, নাকি এটি শুধুই ভয় দেখানোর কৌশল? আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসলে যুদ্ধের প্রস্তুতি নেওয়া আর যুদ্ধ শুরু করা দুটি ভিন্ন বিষয়। আমেরিকা তাদের সামরিক পেশি প্রদর্শন করে ইরানকে আলোচনার টেবিলে নমনীয় করতে চাইছে, কিন্তু ইরান যদি এই চাপে নতি স্বীকার না করে উল্টো প্রতিক্রিয়া দেখায় তবে পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যেতে পারে। হোয়াইট হাউসের মুখপাত্ররা অবশ্য সবসময়ই বলে আসছেন যে কূটনীতি তাদের প্রথম পছন্দ, কিন্তু সামরিক অপশন সবসময়ই টেবিলে রাখা আছে। এবার আসি দক্ষিণ এশিয়ার একটি উত্তপ্ত খবরে, যেখানে সীমান্তের উত্তেজনা শেষ পর্যন্ত মিসাইল হামলায় রূপ নিয়েছে এবং পাকিস্তানের পক্ষ থেকে ইরানের অভ্যন্তরে চালানো মিসাইল ও ড্রোন হামলায় অন্তত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে এক নজিরবিহীন সংকটের মুখে দাঁড় করিয়েছে। এই ঘটনার প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। ইরান প্রথমে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জৈশ আল আদিল নামক একটি গোষ্ঠীর ওপর হামলা চালিয়েছিল এবং তার জবাবেই পাকিস্তান অপারেশন মার্গ বার সালমার নামে এই পাল্টা সামরিক অভিযান পরিচালনা করে। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা ইরানের সাধারণ মানুষের ওপর নয়, বরং সেখানে লুকিয়ে থাকা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বা সন্ত্রাসী আস্তানা লক্ষ্য করে অত্যন্ত সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। এই ঘটনায় নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে ইরানি মিডিয়া দাবি করেছে, যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক থাকলেও সীমান্ত এলাকায় সক্রিয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে কেন্দ্র করে অবিশ্বাস এবং সন্দেহের দেওয়াল অনেক আগে থেকেই তৈরি হয়েছিল। পাকিস্তানের এই হামলা মূলত একটি শক্তিশালী বার্তা দেওয়ার জন্য ছিল যে তাদের সার্বভৌমত্বের ওপর আঘাত আসলে তারা চুপ করে বসে থাকবে না এবং তাদের সামরিক সক্ষমতা প্রদর্শনে তারা পিছু হবে না। তবে আশার কথা হল, এই হামলার পরপরই দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উত্তেজনা কমানোর জন্য আলোচনায় বসেছেন এবং কেউই পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যেতে চাইছে না, কারণ পাকিস্তান এবং ইরান উভয়েই বর্তমানে নানামুখী অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তবুও একটি পারমাণবিক শক্তিধর দেশের সাথে আরেকটি শক্তিশালী সামরিক দেশের এই ধরনের প্রত্যক্ষ সংঘাত পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য একটি অশনি সংকেত। সাধারণ মানুষ যুদ্ধের এই দামামা দেখে আতঙ্কিত, কারণ যুদ্ধ মানেই ধ্বংস, বাস্তুচ্যুতি এবং অর্থনীতির পতন। সোশ্যাল মিডিয়ায় দুই দেশের নাগরিকরাই শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছেন। আমরাও আশা করি আলোচনার টেবিলেই সব সমস্যার সমাধান হবে, অস্ত্রের ভাষায় নয়। এই ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দেয় যে সীমান্তে সামান্য অসতর্কতা বা ভুল বোঝাবুঝি কিভাবে নিমেষেই বড় ধরনের প্রাণহানি ও সংঘাতের কারণ হতে পারে। সবশেষে আমরা দৃষ্টি দিচ্ছি এমন একটি খবরের দিকে যা হয়তো বিশ্ববাসীর জন্য স্বস্তির বার্তা বয়ে আনতে পারে। দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে কি শান্তি ফিরছে? বিভিন্ন কূটনৈতিক সূত্র থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে যুদ্ধবন্ধে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে আলোচনা একটি নতুন মোড় নিতে যাচ্ছে।
এবং সব কিছু ঠিক থাকলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি হয়তো খুব শীঘ্রই একই টেবিলে বসে সরাসরি কথা বলতে পারেন। গত 2 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণহানি, শহরের পর শহর ধ্বংস এবং বিশ্ব অর্থনীতিতে যে ধস নেমেছে তা থেকে বের হয়ে আসার জন্য দুই পক্ষই এখন এক ধরনের এক্সিট রুট বা সম্মানের সাথে বের হওয়ার পথ খুঁজছে। তুরস্ক, সৌদি আরব এবং সুইজারল্যান্ডের মতো মধ্যস্থতাকারী দেশগুলো দীর্ঘদিন ধরে এই বৈঠকের ক্ষেত্র প্রস্তুত করার জন্য কাজ করে যাচ্ছে। জানা গেছে, এই সম্ভাব্য আলোচনার টেবিলে প্রধান এজেন্ডা হতে পারে যুদ্ধবিরতি, অধিকৃত অঞ্চলের ভবিষ্যৎ এবং ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা। তবে এই বৈঠক হওয়াটা মোটেও সহজ নয়, কারণ দুই নেতার ইগো, রাজনৈতিক অবস্থান এবং নিজ নিজ দেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা একটি বিশাল চ্যালেঞ্জ। জেলেন্সকি এতদিন বলে এসেছেন যে রাশিয়ার সৈন্যরা ইউক্রেন না ছাড়া পর্যন্ত কোনো আলোচনা হবে না। অন্যদিকে পুটিনও তার অবস্থানে অনড়। কিন্তু যুদ্ধের ময়দানে অচলাবস্থা বা স্টেলমেট পরিস্থিতি এবং পশ্চিমা দেশগুলোর অস্ত্র সহায়তায় টান পড়ার কারণে হয়তো বাস্তবতার নিরিখে উভয় পক্ষই নমনীয় হতে বাধ্য হচ্ছে। যদি সত্যি এই দুই নেতা এক টেবিলে বসেন, তবে এটি হবে এই শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘটনা। সাধারণ মানুষ শুধু চায় এই ধ্বংসযজ্ঞের অবসান হোক এবং তারা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক। যুদ্ধের কারণে সারা বিশ্বে যে খাদ্য সংকট এবং মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে, এই আলোচনার সফলতার ওপর তার সমাধান অনেকটা নির্ভর করছে। আমরা সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছি সেই মুহূর্তের দিকে, যখন বন্দুকের নলের বদলে কলমের কালিতে শান্তির চুক্তি স্বাক্ষরিত হবে। দর্শক, আপনারা কি মনে করেন পুতিন এবং জেলেন্সকি একমত হতে পারবেন? আপনাদের মতামত জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী আপডেট মিস না করেন।